পলিটিক্যাল একাডেমি তার কথা মতো কিন্তু তোমাদের ম্যারাথন যে ক্লাস, ফ্রি ম্যারাথন ক্লাস ইউটিউব চ্যানেলে করা শুরু করেছে। আমার দায়িত্ব আমি পালন করছি। তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওগুলোতে একটা লাইক করবে, কমেন্ট করবে আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে। যারা অন্তত ইন্টারভিউতে ডাক পেয়েছো বা যাদের নাম অন্তত এসেছে তাদের জন্য এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে বলে আমি মনে করছি। আগের দিনে যে ক্লাসগুলো আমি করিয়েছিলাম সেই ক্লাসগুলো কিন্তু যেগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে তোমরা ক্লাসগুলো কিন্তু করতে পারবে। আমরা 3টি ক্লাস ইতিমধ্যে করে ফেলেছি। আজকে 4র্থ ক্লাস, তারপরের দিন 5ম ক্লাস আসবে। মোটামুটি যতদিন না তোমাদের ইন্টারভিউ হচ্ছে প্রতিটা দিন কিন্তু আমি তোমাদের এই ছোট্ট ছোট্ট ক্লাসগুলো নিতে থাকবো এবং তোমাদেরকে কথা দিতে পারি এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো তোমাদের অনেকটা উপকারে আসবে। কারণ প্রত্যেকটা টপিক থেকে আমি যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের আসতে পারে সম্ভাবনা রয়েছে সেই প্রশ্নগুলোকে একবারে করে আমি তৈরি করার চেষ্টা করেছি। আর হ্যাঁ, আমাদের এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের একাডেমি থেকে 500 থেকে 1000 প্রশ্নের একটা ছোট্ট পিডিএফ অর্থাৎ পিডিএফ বুক একটা তৈরি করা হয়েছে। যারা তোমরা নিতে চাইছো তোমরা সরাসরি এই যে নিচে দেওয়া নাম্বার 8620063339 এই নাম্বারে ফোন করতে পারো। তোমরা কিন্তু এটা 299 দিয়ে এটা পারচেস করতে পারবে। এই বুকটা সম্পূর্ণরূপে আমাদের পলিটিক্যাল একাডেমির দ্বারাই তৈরি করা হয়েছে। কি কি ভাবে বিভাজন করা হয়েছে, মূলত পলিটিক্যাল থিওরির পার্ট রয়েছে, সেখানে শর্ট প্রশ্ন থেকে 2 নম্বরের মতো করে প্রশ্ন, ইন্টারভিউর আদলে তৈরি প্রশ্ন রয়েছে। সেখানে তোমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে পার্ট সেই পার্ট থেকেও প্রশ্ন রয়েছে এবং তোমাদের 3rd টপিক অর্থাৎ গ্রুপ সি থেকে আন্তর্জাতিক সম্পর্কের যে সংগঠনগুলো সেখান থেকেও প্রশ্ন রয়েছে। তার পাশাপাশি সাম্প্রতিক কালের যে ঘটনাগুলো সেগুলো কিন্তু আমরা এই উত্তরপত্রগুলো এই বইটার মধ্যে রেখেছি। এছাড়াও তোমরা এক্সট্রা যেগুলো পেয়ে যাচ্ছ সেগুলো কি, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প তোমরা থাকছে, ভারতবর্ষের বিভিন্ন প্রকল্প সেগুলোও থাকছে। এই বইটিতে আমরা মূলত 500 থেকে 1000টা ম্যারাথন কোশ্চেন রাখার চেষ্টা করেছি। এটা যদি তোমরা অন্তত ইন্টারভিউতে যাওয়ার আগে 2 দিন আগে অন্তত পড়ে যেতে পারো, পুরো বইটা একবার রিভিশন করে যেতে পারো, আশা করব ইন্টারভিউ তোমাদের ভালো হবে। আরেকটি কথা, যদি তোমরা আমাদের পলিটিক্যাল একাডেমি থেকে ইন্টারভিউ দিতে চাও, এখনো মক দিতে চাও, কেউ অনলাইনে ইন্টারভিউ দিতে চাইছো বলে ফোন করছো, আমি সাজেস্ট করব তোমাদের জন্য অফলাইনে আমাদের সেন্টারে তোমরা চলে আসো। আমাদের সেন্টারে এসে তোমরা পরীক্ষা দাও, অর্থাৎ তোমরা মক ইন্টারভিউটা দাও। তাহলে কিন্তু তোমাদের কোথায় ভুল থাকছে, কিভাবে তোমরা ইন্টারভিউ দিতে যাবে, কিভাবে আসবে, কিভাবে কথা বলতে হবে, সমস্ত কিছুটা হাতে ধরেই কিন্তু স্যারেরা শেখাচ্ছেন। তাই অবশ্যই আমাকে ফোন করো 8620063339 এই ফোন নাম্বারে এবং মক ইন্টারভিউ দেওয়ার জন্য ভালো করে প্রস্তুতি নিয়ে কিন্তু যাও, যেখানে তোমার চাকরিটা সুনিশ্চিত হবে সেই রকম একটা ইন্টারভিউ কিন্তু তোমাকে দিতে হবে। চলো দেরি না করে আজকের মূলত যে প্রশ্নগুলো তোমাদের জন্য রেখেছি, আমি মূলত আজকের সার্বভৌমিকতার উপরে কিছু প্রশ্ন রাখার চেষ্টা করেছি। সার্বভৌমিকতার যে দৃষ্টিভঙ্গিগুলো থেকে আজকে সেগুলো দেখে নেওয়া যাক। একেবারেই আমাদের প্রথম যে প্রশ্নটা, তোমাদের সার্বভৌমিকতার অর্থ বা আমরা মূলত সার্বভৌম বলতে কি বোঝাই এটা আমরা প্রত্যেকেই জানি, তবু একবার কিন্তু আমাদেরকে দেখে যেতে হবে বা একবার কিন্তু আমাদেরকে পড়ে যেতে হবে। সার্বভৌমিকতার অর্থ কি আমরা মূলত যে ব্যুৎপত্তিগত অর্থ হিসেবে পড়ি যে রাষ্ট্রের একটা চরম ক্ষমতাকে আমরা মূলত সার্বভৌমত্ব বা চূড়ান্ত বা অপ্রতিহত কর্তৃত্বকে বুঝে থাকি। কেননা সার্বভৌমিকতা শব্দটির ইংরেজি প্রতিশব্দ সভারেন্টি কথাটি এসেছে কোন শব্দ থেকে? এসেছে সোপারেনাস শব্দ থেকে, যার অর্থ কি? যার অর্থই হচ্ছে সর্বশ্রেষ্ঠ, যার অর্থ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তাই আমরা মূলত সার্বভৌমিকতা বা সার্বভৌম ক্ষমতাকে বলতে আমরা কি বোঝাই? চূড়ান্ত ক্ষমতা, অবিভাজ্য ক্ষমতা, অসীম ক্ষমতা, যেটা একেবারে আমাদের
চরম যে ক্ষমতার কথা বলে থাকি সেই ক্ষমতাই হচ্ছে সার্বভৌম ক্ষমতা, যেটা প্রত্যেকটি রাষ্ট্রের রয়েছে। গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন দেখো, লক্ষ্য করো, আইনগত সার্বভৌমিকতা বলতে কি বোঝায় আর রাজনৈতিক সার্বভৌমিকতা বা কি? এইগুলো কিন্তু ছোট ছোট প্রশ্ন আকারে ধরলেও ধরতে পারে, জাস্ট আমরা এগুলো কিন্তু একবার দেখে যাব। দেখো কি বলছে, আইনগত সার্বভৌমিকতা বলতে আইন প্রণয়নের চূড়ান্ত ক্ষমতাকে বোঝায়। আইন প্রণয়নের যে চূড়ান্ত ক্ষমতা সেটাকে বলছে আইনগত সার্বভৌমিকতা। অর্থাৎ এই অর্থে একটি রাষ্ট্র যে ব্যক্তি বা ব্যক্তি সমষ্টির আইনগতভাবে চূড়ান্ত আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতাকেই আমরা মূলত আইনগত সার্বভৌমিকতা বলতে পারি। যেখানে দেখো ইংল্যান্ডের রাজা সহ পার্লামেন্টের আইন প্রণয়নের চূড়ান্ত ক্ষমতা বা রাজা বা রানী যাই থাকুক না কেন, ক্ষমতা হলো আইনগত সার্বভৌমিকতার প্রকৃষ্ট উদাহরণ। পরবর্তী যেটা বলছে সেটা বলছে রাজনৈতিক সার্বভৌমিকতা কি? রাজনৈতিক সার্বভৌমিকতা বলতে আমরা মূলত কোনটা বুঝে থাকি? কি বলছে, একটি রাষ্ট্রের আইনগত সার্বভৌমিকতার পেছনে একটি রাজনৈতিক শক্তিকে ক্রিয়াশীল থাকতে হয়। অর্থাৎ বলছে বাস্তবে সেটা আমরা লক্ষ্য করতে পারি। রাজনৈতিক শক্তির অধিকারী হলো ভোটারগণ। রাজনৈতিক শক্তির অধিকারীকে, রাজনৈতিক শক্তির অধিকারী হচ্ছে আমরা যারা ভোটার, যারা ভোট দিচ্ছি, দিয়ে নেতা নির্বাচিত করছি, এমএলএ কিংবা এমপি নির্বাচিত করছি, তারাই হচ্ছে সার্বভৌম ক্ষমতার মূলত অধিকারী। অর্থাৎ নির্বাচক মণ্ডলী যারা রাষ্ট্রের আইনগত সার্বভৌমিকতার স্রষ্টা। এর ফলে এই শক্তির কাছ থেকে শেষ পর্যন্ত আইনগত সার্বভৌম নতি স্বীকার না করে পারে না। অধ্যাপক ডাইসির মতানুযায়ী কি রাষ্ট্রের এহেন রাজনৈতিক শক্তিটি হলো রাজনৈতিক সার্বভৌমিকতা। অর্থাৎ যে রাজনৈতিক যে শক্তি, রাজনৈতিক যে ক্ষমতা, তার যে ক্ষমতা থাকছে সেটাই হচ্ছে রাজনৈতিক সার্বভৌমিকতা। খুব গুরুত্বপূর্ণ একটি সার্বভৌমিকতার কথা আমরা জেনেছি যখন আমরা সার্বভৌমিকতা পড়িয়েছি ক্লাসের মধ্যে। তখন আমরা জেনেছি যে বাস্তব সার্বভৌমিকতা বলতে কি বোঝায় বা ডিফ্যাক্টো সভারেন্টির কথা আমরা মূলত কিন্তু পড়েছি। সেটা কিরকম ডিফ্যাক্টো সার্বভৌমিকতা বা আমরা বাস্তব সার্বভৌমিকতা বলতে আমরা মূলত কি বুঝেছি? আমরা দেখেছি যখন কোনো আইনগত যে সার্বভৌমিকতা বা রাজনৈতিক যে সার্বভৌমিকতার কথা আমরা যেখানে দেখলাম, তাকে সরিয়ে যখন মূলত বিপ্লবের মধ্য দিয়ে সরিয়ে দিয়ে আসছে, তখন কিন্তু এই বাস্তব সার্বভৌমিকতা আমাদের চলে আসছে। কিরকম সেটা বলছে, বাস্তব সার্বভৌমিকতা হলো রাষ্ট্রে সার্বভৌম ক্ষমতার সেই রূপ বা যার ভিত্তি হচ্ছে বাস্তব অবস্থা ও প্রকৃত ক্ষমতা, আইন নয়। এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। বাস্তব অবস্থা এবং কি বলছে প্রকৃত ক্ষমতা, আইন নয়। অন্যভাবে কি বলতে পারি? অন্যভাবে বলতে পারি আইনের দ্বারা সার্বভৌমিকতার অধিকারী না হওয়া সত্ত্বেও যখন কোনো ব্যক্তি বা ব্যক্তি সংসদ বলপূর্বক, দেখো কথাটা বলছে বলপূর্বক আইনগত সার্বভৌমিকতার অধিকারের উচ্ছেদ ঘটিয়ে নিজের বা নিজেদের ইচ্ছাকেই চূড়ান্তভাবে কার্যকর করতে বাস্তবে সক্ষম হচ্ছে, তখন আমরা সেই ব্যক্তি বা ব্যক্তি সংসদকে বাস্তব সার্বভৌমিকতা বলছি এবং তাদের ক্ষমতাকে বাস্তব সার্বভৌমিকতা বলা হয়। যেমন উদাহরণ দিয়েছে, দেখো প্রত্যেকটা কিন্তু আমি উদাহরণ দিয়ে দিয়ে তৈরি করেছি। 1917 সালে অক্টোবর মাসের সমাজতান্ত্রিক বিপ্লবের পরে লেনিনের নেতৃত্বে যে সরকার গঠিত হয় তা বাস্তব সার্বভৌমিকতার একটি প্রকৃষ্ট উদাহরণ বলা যেতে পারে। মূলত বিপ্লবের মধ্য দিয়ে, বিদ্রোহের মধ্য দিয়ে তারপরে এই বাস্তব সার্বভৌমিকতা গড়ে ওঠে। তোমাদেরকে একবার বলবো যে অবশ্যই তোমরা আমাদের এই পলিটিক্যাল একাডেমি থেকে এই বুকটা সংগ্রহ করো, যেখানে 500 থেকে 1000 কোশ্চেনের একটা সংকলন তোমরা পাবে। 3টে পেপারেরই বই তোমরা, অর্থাৎ 3টে পেপারেরই কোশ্চেন তোমরা পেয়ে যাচ্ছ। সে বইটা কিন্তু তোমরা অবশ্যই রেখো কাছে, ইন্টারভিউ দিতে যাওয়ার আগে খুবই খুবই কাজে লাগবে। এটা সম্পূর্ণ ই বুক, তোমরা পিডিএফ বের করতে পারবে না। আমাদের একটি নির্দিষ্ট অ্যাপে সেই পিডিএফটি থাকবে, সেই পিডিএফটা ইউজ করতে পারবে। তার দাম হচ্ছে 299, সেটা দিয়ে তোমরা পারচেস করতে পারবে।
দেখো পরবর্তী যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটা তোমরা পরিচিত প্রত্যেকে, যেমন অস্টিন প্রদত্ত সার্বভৌমিকতার সংজ্ঞা দাও। অস্টিন যে একাত্মবাদী এবং বহুত্ববাদী যে সার্বভৌমিকতার কথা বলেছে সেগুলো তোমরা মোটামুটি জানো। আমরা অভ্যন্তরীণ যে সার্বভৌমিকতা, এটা তোমরা পড়ে নেবে, অবশ্যই রয়েছে। আভ্যন্তরীণ যে সার্বভৌমিকতা সেটা বলতে মূলত কি বোঝাই, বা বাহ্যিক সার্বভৌমিকতা বলতে মূলত কি বুঝিয়ে থাকি। আভ্যন্তরীণ সার্বভৌমিকতা বলতে আমরা মূলত কি বোঝাই? আভ্যন্তরীণ অর্থাৎ অভ্যন্তরে, একটা দেশের অভ্যন্তরের মধ্যে সেই সার্বভৌম ক্ষমতাটা চূড়ান্ত এবং চরম থাকবে। যে ক্ষমতা তার দেশের সীমারেখার মধ্যে অর্থাৎ সীমানার মধ্যে চরম, চূড়ান্ত এবং অবিভাজ্য, আমরা সেই ক্ষমতাটাকে মূলত অভ্যন্তরীণ ক্ষমতা বা আভ্যন্তরীণ ক্ষমতা বলতে পারি। যেমন কিরকম? যেমন আমি যদি ভারতবর্ষের কথা বলি, আমাদের ভারতবর্ষের মধ্যে আমরা সকলে বসবাস করি, অর্থাৎ ভারতবর্ষের এই যে ভিতরে যে সমস্ত সংগঠনগুলো আছে, যে সমস্ত বিভিন্ন কোম্পানিগুলো আছে, বা স্কুল কলেজ থেকে যা কিছুই আছে, যা কিছুই রয়েছে, সবগুলো কিন্তু ভারতের আইন কানুন অর্থাৎ ভারতের যে সার্বভৌম ক্ষমতা তার অধীনে পরিচালিত হবে। ভারতের যে সার্বভৌম ক্ষমতা অর্থাৎ রাষ্ট্রের যে সার্বভৌম ক্ষমতা সেটা কিন্তু চরম এবং চূড়ান্ত হবে। কি বলছে দেখো, অধ্যাপক বার্কার বলছে, দেখো একটা কথা, যে রাষ্ট্রের এলাকার মধ্যে, এই কথাটা আমি এক্ষুনি উচ্চারণ করলাম, রাষ্ট্রের এলাকার মধ্যে উদ্ভূত সর্বপ্রকার আইনগত বিরোধের আইনগত মীমাংসার জন্য একটি চূড়ান্ত ক্ষমতা একটি আইনানুগ প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্রের অবশ্যই থাকবে। রাষ্ট্র হচ্ছে মূল ক্ষমতার অধিকারী। সেখানে যেই সংগঠন থাকুক না কেন, যা কিছুই থাকুক না কেন, তার অভ্যন্তরে রাষ্ট্রই হচ্ছে চরম এবং চূড়ান্ত। এটাই হচ্ছে মূলত আভ্যন্তরীণ আমাদের সার্বভৌমিকতা। কি বলছে? বলছে দেখো, রাষ্ট্রের আভ্যন্তরীণ সার্বভৌমিকতা শুধু রাষ্ট্রের আভ্যন্তরে আইনগত যাবতীয় বিরোধ মীমাংসার চূড়ান্ত রাষ্ট্রীয় ক্ষমতাই নয়, এটি কি? এটি হচ্ছে আবার রাষ্ট্রের এমন একটি ক্ষমতা যার বলে রাষ্ট্র তার এলাকাধীন সব ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপরে আদেশ জারি করে, কিন্তু কারোর কাছ থেকে সে আদেশ গ্রহণ করে না। রাষ্ট্র তার অভ্যন্তরে সমস্ত প্রতিষ্ঠান, সমস্ত সংস্থা বা যে সমস্ত সংঘ থাকবে তাদেরকে সে নির্দেশ দিতে পারে, তাদের উপরে কিছু আরোপ করতে পারে, তাদের উপরে ক্ষমতা প্রদর্শন করতে পারে, কিন্তু তাদের থেকে কখনো পরামর্শ গ্রহণ করে না। অর্থাৎ চরম যে ক্ষমতার অধিকারী সেটা হচ্ছে রাষ্ট্র, রাষ্ট্রের অভ্যন্তরের মধ্যে। আমি তোমাদের কিছুক্ষণ আগেই বলছিলাম একাত্মবাদী যে সার্বভৌমিকতা, একাত্মবাদী সার্বভৌমিকতাটা কি বলে, বা একাত্মবাদী যে সার্বভৌমিকতা তার চিন্তা কি, একত্ববাদ কি বলতে থাকে, এই সার্বভৌমিকতার মূল ধারণা কি, বা বহুত্ববাদী যে সার্বভৌমিকতা তার ধারণা কি, একটা ছোট্ট কথাতে বুঝে নেওয়ার চেষ্টা করো। একাত্মবাদ যারা, অর্থাৎ একটি মতবাদের কথা বলছে, যে সার্বভৌমিকতার মূল ক্ষমতার অধিকারী কেবলমাত্র রাষ্ট্র, অনলি ওয়ান, সেই হচ্ছে সর্বে সর্বা। অর্থাৎ রাষ্ট্র একটি প্রতিষ্ঠান, সেই হচ্ছে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, সার্বভৌম ক্ষমতার অধিকারী, অবিভাজ্য ক্ষমতার অধিকারী একমাত্র রাষ্ট্র। এটা হচ্ছে একাত্মবাদীদের ধারণা। আর বহুত্ববাদীরা কি ধারণা রাখে? বহুত্ববাদীরা বলে যে না, রাষ্ট্র শুধু কেবলমাত্র সার্বভৌমকতার অধিকারী, এটাকে মানা যায় না। সেখানে বহুত্ববাদীরা বলছে যে বহু অর্থাৎ অনেকগুলো কর্তৃত্ব সার্বভৌমিকতার অধিকারী হতে পারে। অ্যাসোসিয়েশনস অফ অ্যাসোসিয়েশন, যেটা রবার্ট ডাল কিন্তু বিশেষ করে বারবার করে তোমাদের তুলে ধরেছিল, তাই না? তারা কি বলতে চাইছে বহুত্ববাদী তাত্ত্বিকরা? বলছে কেবলমাত্র রাষ্ট্র নয়, রাষ্ট্রের মধ্যে অবস্থিত যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে, যে সমস্ত সংঘ রয়েছে, সকলের কিন্তু সার্বভৌম ক্ষমতা রয়েছে। প্রত্যেকটা সংঘ থেকে শুরু করে, সামাজিক সংগঠন থেকে শুরু করে, গোষ্ঠী থেকে শুরু করে, প্রত্যেকের সার্বভৌম ক্ষমতা রয়েছে। রাষ্ট্র
অন্যান্য সংগঠনের মতো আর একটি সংগঠন হচ্ছে রাষ্ট্র। এই জন্য বলছে রাষ্ট্র কি? স্টেট ইজ অ্যাসোসিয়েশনস অফ অ্যাসোসিয়েশনস, অর্থাৎ সংঘ সমূহের মধ্যে সংঘ, একটা বিভিন্ন যে সংঘ রয়েছে বা বিভিন্ন যে গোষ্ঠী রয়েছে তাদের মধ্যে একটা সংঘ আমি ধরতে পারি। আলাদা করে রাষ্ট্র একাত্মবাদীদের মতো একটাই ক্ষমতার অধিকারী, কেবলমাত্র রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা থাকবে, আর কোনো গোষ্ঠী বা একটা সংস্থা নিজের মতো করে সে তার নিয়মকানুন পরিচালনা করতে পারবে না, এরকম করে বহুত্ববাদীরা ভাবছে না। বহুত্ববাদীরা কিন্তু ভাবছে যে বহু, এক নয়, অন্যান্য সমস্ত সংগঠনেরও সার্বভৌম ক্ষমতা থাকছে। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আলোচনা করলাম, সার্বভৌমিকতার একাত্মবাদী তত্ত্ব ও বহুত্ববাদী তত্ত্বের মধ্যে দুটি পার্থক্য এখানে দেখাতে বলছে। কিরকম? সার্বভৌমিকতার একাত্মবাদী তত্ত্ব, বহুত্ববাদী তত্ত্বের মধ্যে দুটো আলোচনা করলেই তো পার্থক্য বেরিয়ে যায়। আমরা লক্ষ্য করতে পারি কি, সার্বভৌমিকতার একাত্মবাদী তত্ত্ব সার্বভৌমিকতার আইনগত ধারণার উপরে নির্ভরশীল। পুরোপুরি একাত্মবাদী চিন্তাবাদীরা অস্টিন থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু তারা আইনগত দৃষ্টিভঙ্গিকে তারা গুরুত্ব দিয়ে থাকে। অন্যদিকে আমরা কি দেখতে পাই, সার্বভৌমিকতা বহুত্ববাদী তত্ত্ব সার্বভৌমিকতার আইনগত ধারণায় তারা আস্থাশীল তো নয়, উপরন্তু এই তত্ত্ব সার্বভৌমিকতার আইনগত ধারণাকে ক্ষতিকর এবং মিথ্যা বলে মনে করে। এটা তাদের গুরুত্বপূর্ণ পার্থক্য। আরেকটি পার্থক্য কি দেখা যাচ্ছে, বলছে সার্বভৌমিকতার একাত্মবাদী তত্ত্ব মনে করে সার্বভৌম ক্ষমতা কেবলমাত্র রাষ্ট্রের ক্ষমতা, কেবলমাত্র রাষ্ট্রের ক্ষমতা বলে মনে করে সার্বভৌম ক্ষমতাটা, এবং রাষ্ট্রের এই ক্ষমতাকে অবাধ এবং অবিভাজ্য বলে মনে করে। আমি যেটা বলেছি বারবার করে, যে একমাত্র রাষ্ট্রের ক্ষমতাকে এরা অবাধ এবং অবিভাজ্য বলেই মনে করছে। একটা ক্ষমতাকে এরা তুলে ধরছে, সেটা হচ্ছে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা। অন্যদিকে দেখো, লক্ষ্য করো, অন্যদিকে কি বলছে, সার্বভৌমিকতা বহুত্ববাদী তত্ত্ব কেবলমাত্র রাষ্ট্রকেই সার্বভৌম ক্ষমতার অধিকারী বলে মানতে নারাজ, তারা মানতে চায় না, রাষ্ট্রের ক্ষমতাকে অবাধ বলে ভাবেও না। তারা কি মনে করে, যে অন্যান্য যে সংঘ, অন্যান্য যে প্রতিষ্ঠান, তাদেরও কিন্তু সার্বভৌম ক্ষমতা রয়েছে। তারপরের অনেকগুলো প্রশ্ন তোমাদের সামনে তোমরা দেখতে পাচ্ছ, এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে, যে জনগণের সার্বভৌমিকতা বলতে আমরা কি বুঝি। আমরা রুশোকে আমরা খুব ভালো করে তার জন্য জানি। জনগণের সার্বভৌমিকতা দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো, বা বিশ্বায়ন কি সার্বভৌমিকতা অস্তিত্বের প্রতিকূল। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদেরকে বলে রাখা একটু প্রয়োজন। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে বিশ্বায়ন কি সার্বভৌমিকতা অস্তিত্বের প্রতিকূল কোনো পরিস্থিতির সৃষ্টি করেছে? একেবারেই। বিশ্বায়ন কিন্তু আমাদের সার্বভৌমিকতাকে অনেকটা ক্ষতিকর অবস্থাতে নিয়ে গেছে। আমরা মূলত বিশ্বায়নের কনসেপ্ট আমরা পড়েছি, বিশ্বায়নের ধারণা সম্পর্কে আমরা জানি কিরকম সেটা। আমরা বিশ্বায়ন বলতে গিয়ে আমরা বলেছিলাম না, যে একটা বিশ্ব গ্রামের কথা কল্পনা করে, বিশ্ব আয়ন, অর্থাৎ বিশ্ব গ্রামের কথা কল্পনা করে, সারা পৃথিবীকে, সারা বিশ্ব ব্যবস্থাকে একটা গ্রামের মধ্যে কল্পনা করে, একটা সীমারেখাহীন বিশ্ব ব্যবস্থার কথা বলে বিশ্বায়ন, তাই তো? অর্থাৎ এই বিশ্বায়নের ফলে আমরা কি দেখেছিলাম, এক দেশ থেকে এক দেশের যাতায়াত ব্যবস্থা, এক দেশ থেকে আরেক দেশের সংস্কৃতি, এক দেশ থেকে এক দেশের ব্যবসা বাণিজ্য, এক দেশ থেকে এক দেশে খুব দ্রুত চলে যাওয়া। তুমি ঘরের কোণে বসে আজকের মোবাইল দেখতে পাচ্ছ, আজকের সঙ্গে সঙ্গে টাইপ করে slst.com ইত্যাদি ইত্যাদি, কিন্তু এখন সবসময় এরর দেখায় এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট। এটা আমাদের পশ্চিমবঙ্গে বলে। যাই হোক, এই যে তুমি হাতের মুঠোতে সবকিছু পাচ্ছ, এটা কিসের ফল? এটা বিশ্বায়নের ফল। অর্থাৎ সারা বিশ্বকে তুমি হাতের মুঠোতে পেয়ে যাচ্ছ, সারা বিশ্ব ব্যবস্থাকে একটা সুতোর মধ্যে আমরা গেঁথে ফেলতে পারছি। এই যে বিশ্বায়নের যে ধারণা, এই বিশ্বায়নের ধারণা কিন্তু অনেক দিক থেকে প্রভাব ফেলেছে। সেটা রাজনৈতিক দিক থেকে, সেটা সাংস্কৃতিক দিক থেকে, সেটা অর্থনৈতিক দিক থেকে, সমস্ত দিকটাতে প্রভাব ফেলছে। বলছে এই যে বিশ্বায়ন কি সার্বভৌমিকতার অস্তিত্বের প্রতিকূল? অনেকটা কিন্তু ঠিক,
কেন সার্বভৌমিকতার অস্তিত্বকে প্রতিকূল করে তুলছে? কেন সার্বভৌমিকতাকে চ্যালেঞ্জ জানাচ্ছে? লক্ষ্য করে দেখো, এই যে আমার দেশের যে সার্বভৌমিকতা ছিল, আমি ধরো আমার এটা ভারত, আমি এই ভারত যে রাষ্ট্রের মধ্যে বসবাস করি, আমাকে পরিচালনা করার মতো কে ছিল? পুরো ভারতবর্ষ ছিল, ভারতবর্ষের এই ক্ষমতা ছিল। এখানে তার ক্ষমতা হচ্ছে অবিভাজ্য ক্ষমতা, এর চরম এবং চূড়ান্ত ক্ষমতা রয়েছে। কিন্তু বিশ্বায়নের ফলে কি দেখা যাচ্ছে? এখানে বাংলাদেশ, এখানে পাকিস্তান, এখানে আমেরিকা, সমস্ত দেশকে আমরা একটা সীমারেখার মধ্যে আমরা কল্পনা করছি। তার ফলে কি হচ্ছে? এক দেশ থেকে এক দেশের বাণিজ্য সহজ হয়ে যাচ্ছে, এক দেশ থেকে এক দেশের যাতায়াত সহজ হয়ে যাচ্ছে। ফলত আমার দেশের যে সংস্কৃতি অন্য দেশে যাচ্ছে, আবার অন্য দেশের সংস্কৃতি কিন্তু আমার দেশে আসছে। বিশেষ করে এখানে তৃতীয় বিশ্বের দেশগুলো কিন্তু ভুগছে। কিরকম? উন্নত দেশের যে সংস্কৃতি আমার দেশে সেটা চলে আসছে। আমরা যে আজকের এই ছেঁড়া ছেঁড়া জিন্সের প্যান্ট পরে বেশ ঘুরে টুরে বেড়াই, আমরা বলি যে আমরা মডার্ন হয়ে গেছি। ব্যাপারটা এই আধুনিকতা ওইভাবে আসে না। মডার্নিটি এইভাবে কখনো তার কনসেপ্ট এটা নয়। আমরা ওই ছেঁড়া ছেঁড়া জিন্সের প্যান্ট পরলে আধুনিক হয়ে যায় না, তাই না? তাহলে এই যে সংস্কৃতির একটা বিষয় ঘটছে, আমি হাতের মুঠোতে সবকিছু পেয়ে যাচ্ছি, সেখানেও কিন্তু সাংস্কৃতিক দিক থেকে আমাদের অশ্লীল বিভিন্ন ভিডিও থেকে শুরু করে, পর্নোগ্রাফি চিত্র থেকে শুরু করে আমাদের কিন্তু এফেক্ট পড়ছে আমাদের এই সভ্যতা বা আমাদের এই সমাজতে। এটা সাংস্কৃতিক দিক বললাম। আমরা রাজনৈতিক দিক থেকে, বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে প্রভাব কিভাবে পড়তে পারে? প্রভাব পড়ছে ওই দেশের বিভিন্ন কোম্পানিগুলো আমাদের দেশে ব্যবসা বাণিজ্য করার মধ্য দিয়ে কিন্তু এখান থেকে অর্থ শুষে নিয়ে তাদের দেশে চলে যাচ্ছে। এটা অর্থনৈতিক বিশ্বায়নের ফল, অবাধ বাণিজ্য নীতির একটা ফল। এলপিজি, তাই না? এলপিজি পড়েছি, তাই তো? লিবারালাইজেশন, গ্লোবালাইজেশন, প্রাইভেটাইজেশন, তার ফলে কিন্তু অর্থ কিন্তু অন্য দেশে চলে যেতে বাধ্য হচ্ছে। এইরকম ভাবে শুধু নয়, রাজনৈতিক দিক থেকেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোনো কোনো দেশে কি করা হয়, অন্য কোনো শক্তিশালী দেশ, আমেরিকা, জার্মানি, এরা কি করে? এরা অন্য কোনো, এই বাংলাদেশ বলো, নেপাল বলো, আজকে দেখতে পাচ্ছ চারিদিকে যে অবস্থা, বাংলাদেশের যে গণতন্ত্রের যে রাষ্ট্র ব্যবস্থা, বা আমাদের নেপালের যে ব্যবস্থা, তারপরে আমাদের পাশাপাশি আমাদের আফগানিস্তানের কথা বলতে পারি, পাকিস্তানের কথা বলতে পারি, সমস্ত রাষ্ট্র ব্যবস্থাগুলোতে একটা ক্যাওয়াসের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, একটা ঝামেলা ঝঞ্ঝটের সৃষ্টি হয়েছে। কোথাও শ্রীলঙ্কা বা বিভিন্ন দেশগুলোতে অর্থনৈতিক যে সমস্যা, সেটা থেকে শুরু করে রাজনৈতিক সমস্যা, সেগুলো শুরু হয়েছে। কেন? সেগুলো অনেক সময় তৈরি করাও হয়ে থাকে। তাই বিভিন্ন শক্তিশালী দেশগুলোও কিন্তু আমার দেশের সীমারেখা ভেদ করে এখানে এসে কোনো পুতুল সরকার স্থাপন করে চলে যায়। কে সরকার হবে না হবে সেই উন্নত দেশগুলো কিন্তু অনেক সময় ঠিক করে দেয়। তাই আর এই কোনো সীমারেখা, অর্থাৎ আমার যে একটা নিজস্ব সার্বভৌমিকতা ছিল, আমার নিজের যে সার্বভৌমিকতা ছিল, সেটা আর থাকলো না, সেটা একেবারে বিলুপ্ত হয়ে গেল। অর্থাৎ আমি বাইরের কোনো দেশগুলোর দ্বারা কন্ট্রোল হচ্ছি, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে আমি সমস্ত দিক থেকে কন্ট্রোল হচ্ছি। যাই হোক, এত ছোট ক্লাসে এত সমস্ত কিছু বোঝানো সম্ভব হয় না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করবে, অনেকে শেয়ার করবে এবং বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু এই ভিডিওটি পৌঁছে দেবে। আশা করব পরের ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। আর হ্যাঁ, যদি তোমরা এখনো পর্যন্ত অ্যাডমিশন না নিয়ে থাকো, ফোন করো আমার এই দেওয়া নাম্বারে এবং অ্যাডমিশন নিয়ে নাও। মক ইন্টারভিউ কিন্তু তোমার চাকরির প্রস্তুতিতে সেরা হয়ে উঠতে পারে। থ্যাংক ইউ, ভালো থাকবে সবাই।